আমন্ত্রণ আজকের বাংলা বৈঠকে। আজকে আমাদের অতিথি নাভিদ সালেহ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক খ্যাতিমান বিতার্কিক, এখন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে উনি পরিবেশ প্রকৌশল বিষয়ের অধ্যাপক, আর তার গবেষণার ক্ষেত্র পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি। নাভিদ সালেহ, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতেই যে কথাটা একটু জানতে চাইব যে এই করোনাকালে আপনার ভাবনা কি? আপনি যেহেতু একজন বিজ্ঞানী, আপনি পরিবেশ নিয়েই গবেষণা করছেন, এবং এই মুহূর্তে যে পরিবেশ বিপর্যয়ের মধ্যে আমরা আছি, এ সময়টাতে দেখা যাচ্ছে যে মানুষ সাধারণত বিজ্ঞানকে এতটা গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব এখন দিচ্ছে। মানে এই করোনার কারণে গৃহবন্দী হয়ে মানুষ দেখছে যে তাদেরকে একমাত্র বাঁচাতে পারে বিজ্ঞান। এখন এই যে বিজ্ঞান, এই জায়গায় যে সভ্যতা এলো, এর আগে একটা দীর্ঘ ইতিহাস আছে। আমার মনে হয় যে আপনি যদি আজকের আলোচনায় সেখান থেকেই শুরু করেন যে কিভাবে পৃথিবী এই বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে দিয়ে এক ধরনের উৎকর্ষের খোঁজে চলেছে, তারপর আমরা এই করোনা কালের আলোচনা। ধন্যবাদ মাশরাফ হাসান, আমাকে এই সাউথ এশিয়ার অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আসলে ইতিহাসের যে পরিকল্পনা তা গত 14,000 বছরের, আমরা খ্রিস্টপূর্ব 12,000 বছর থেকেই প্রথম মানুষ এই পৃথিবীতে পদযাত্রা শুরু করে। আসলে সমাজজীব, তবে মানুষের এই সমাজবদ্ধতার যে পরিমণ্ডল তা খুব বেশি বড় কখনোই ছিল না। আমরা যদি আদিম মানুষ ভাবি, একটি পর্যায় বা হান্টার গ্যাথারার যখন আমরা ছিলাম, যখন ফল আহরণ করতাম, খাবার আহরণ করতাম, যাযাবর প্রবৃত্তি নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতাম, তখন একটি ফরেজার ব্যান্ড, তার যে পরিমণ্ডল ছিল সেখানে 150 জনের মতো মানুষ বসবাস করতেন। মানুষের উন্নমান জানবার পুঁথি 150 জনের বেশি নয়, কিন্তু তারপর ইতিহাসের পরিক্রমায় মানুষ এই 150 জনের যে পরিমণ্ডল তাকে বড় করা শুরু করে। এই পরিমণ্ডল বাড়তে থাকে। কি করে বাড়তে থাকে সেটি হচ্ছে প্রশ্ন। কারণ আগে বলেছি যে মানুষ 150 জনের বেশি মানুষকে জানতে হয়তো পারে না। যেটি লিডার্স এবং রুলার্স বা যারা শাসক ছিলেন আদিম সমাজে, তারা যেটি করা শুরু করেন তা হলো যে তারা কিছু সোশ্যাল কনস্ট্রাক্ট তৈরি করেন, কিছু সামাজিক কনস্ট্রাক্ট। উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন কোনো একটি ইজম তৈরি, ন্যাশনালিজম আমরা আজকে জানি, কমিউনিজমের কথা জানি। আদিম সমাজে এমন ইজম তৈরি করা হতো, অথবা কোনো বিশ্বাস করা হতো। যেমন ধরুন ধর্মের কথা বলা যেতে পারে, যদিও প্রথম ধর্মের আবির্ভাব পৃথিবীতে 3,000 বছরের নয়, কিন্তু আদিম সমাজে এই ধরনের সোশ্যাল কনস্ট্রাক্ট তৈরি করা শুরু হয়, এবং সেটি আজ থেকে 12,000 বছর আগে বলা যেতে পারে। সেই সোশ্যাল কনস্ট্রাক্টের অভ্যন্তরীণ থেকে ধরা যেতে পারে ন্যাশনালিজম। সেই যে ভাবনা, যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে 150 জন নয়, হাজার হাজার মানুষ একীভূত হতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 150 জনকে 1000 বা 2000 মানুষের যে বিস্তৃতি সমাজে, সেটি কি করে ঘটল? ফরেজার ব্যান্ড যখন ছিল মানুষের, তার থেকে যখন এই বিস্তৃতি ঘটল তার সমাজে, তার মাঝে একটি মূল পরিবর্তন ঘটেছে। এবং সেই পরিবর্তনটি হলো যে আমরা কৃষিকার্যে নিজেদেরকে নিয়োজিত করি, এবং সেটি ঘটেছে
পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে যখন তারা বড় বড় ঘরে গম বা হুইট তারা রাখতেন এবং তারা ছিলেন, তখন হুইট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার সময় কিছু গ্রেইন, গমের কিছু দানা মাটিতে পড়ে যেত এবং সেখান থেকেই তারা দেখতে পেলেন যে গমের গাছ বেরিয়ে আসে। তার থেকে কিন্তু মানুষ ভাবা শুরু করলো যে তাদের এই যে জাদুকর প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে সহজে, যদি তারা কৃষিকার্যে নিজেদের নিয়োজিত করে। তো এই কৃষিকার্যে নিয়োজিত হওয়ার মাধ্যমেই মানুষের একটি স্থিতি আসে, তারা একটি নির্দিষ্ট জায়গাতে বসবাস করা শুরু করলো, আমরা যাকে বলি সেটেলমেন্ট। এবং সেই সেটেলমেন্টের মাধ্যমে তখন একটি সমাজ বড় হতে শুরু করে, 150 জন থেকে কয়েকশো, তারপর কয়েক হাজার, এবং তখনই এই সোশ্যাল কনস্ট্রাক্ট গুলো প্রয়োজন হয়ে দাঁড়ায়। তবে প্রশ্ন হলো যে একটা সমাজে যখন মানুষের সংখ্যার বিস্তৃতি ঘটে তখন দ্বন্দ্ব তৈরি হয়, এটি খুবই স্বাভাবিক। যুদ্ধের সূচনা ঘটে, যেমনটি ছিল আপনার যদি মনে করে দেখেন সার্গন দি গ্রেট মেসোপটেমিয়া সভ্যতা অথবা ইজিপ্টের নাকাডার সময়, কিংবা 3000 বছর আগে হামুরাবি ছিলেন, ষষ্ঠ রাজা ছিলেন ব্যাবিলনের। তারা সকলেই কিন্তু যুদ্ধের মধ্যে নিজেদের নিয়োজিত করতেন, কারণ নিজের সাম্রাজ্যকে যদি বৃদ্ধি করতে হয় অথবা রক্ষা করতে হয় তাহলে এই রক্ত যুদ্ধ বা সংগ্রাম পারা সেটি করার জন্য। এবং এর মাধ্যমে এই সোশ্যাল কনস্ট্রাক্ট বা একটি রুলার কিংবা নেতার যে ভাবনা, এটি একটি সাম্রাজ্য হতে পারে, একটি ইজম হতে পারে, তার মাধ্যমে এই ব্যাপক বিস্তৃত যে সমাজ গোষ্ঠী তাকে নিয়ন্ত্রণ করা শুরু করলো এই নেতা। আমরা প্রাচীন দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে তখনকার রাজা। তো সেই সময় থেকেই কিন্তু আসলে মানুষ নিজেদেরকে সংঘবদ্ধ করা শুরু করে, কিন্তু একটি টানাপোড়েন চলতে থাকে। একদিকে যেমন সংঘবদ্ধ হয় মানুষ একটি আইডিয়া বা একটি ধারণার পেছনে, আবার একইভাবে তাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হতে থাকে, কারণ নিজেদের আইডিয়া বা নিজেদের ধারণাকে রক্ষা করবার জন্য অন্যের ধারণা বা অন্যের আইডিয়া, অন্য একটি সাম্রাজ্য, তার সাথে লড়াইয়ের প্রয়োজন হয়। তার অনেক বছর পর, এখন থেকে 2500 বছর আগে সিটি স্টেটের উদ্ভব ঘটে গ্রিসে। আপনারা সবাই নগর রাষ্ট্রের কথা জানেন, তবে এটিও বলে প্রয়োজন যে গ্রিসের নগর রাষ্ট্রের আগেও নগর রাষ্ট্র ছিল। সুমেরীয় সভ্যতায় উরুক নামে প্রথম একটি নগর রাষ্ট্র তৈরি হয়। তখন সেখানে আইনের প্রয়োজন হয়, মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য কেবল ধারণা নয়, কিছু অর্গানাইজড রুলস এর প্রয়োজন হয়। তো মানুষ কিন্তু সমাজের যে ব্যক্তি তা অত্যন্ত সহজভাবে মেনে নিতে শুরু করে, সম্ভবভাবে, কিন্তু টানাপোড়েনটা থেকেই যায়। একদিকে নিজের আইডিয়া বা রক্ষা করা এবং অন্যদিকে অন্যের ধারণার সাথে দ্বন্দ্বে নিজেকে লিপ্ত করা। তো এভাবেই ইতিহাসে ব্যাখ্যা দিতে যাই, তাহলে মানব সভ্যতার পরিক্রমে মানুষ ধীরে ধীরে সংঘবদ্ধ বাড়ায়, একই সাথে তাদের সংঘর্ষ রাখে। এই যে মানুষ ক্রমশ একটি নগর রাষ্ট্রের ধারণা পেল, বিভিন্ন আইডিয়া বা ইজমের ধারণা পেল, আবার তাদের যাযাবর জীবন থেকে একটুখানি স্থিতধী হওয়ার জন্য কৃষির দিকে ঝুঁকে পড়ল। এই সবের মধ্যে দিয়ে একটা সভ্যতার গঠন তো হলো। তারপর ধীরে ধীরে দেখা গেল যে কোনো না কোনোভাবে একটা প্রাকৃতিক দুর্যোগ এসে বা কোনো না কোনো একটি ভাইরাস এসে বা কোনো না কোনো একটি মড়ক এসে মানুষকে সচেতন করে তুলল যে তার স্বাস্থ্য বিজ্ঞানের দিকে তাকাতে হবে। এটাকে কেন্দ্র করে দেখা গেছে যে বিজ্ঞান বিকশিত হয়েছে, বিভিন্ন রোগের ওষুধ আবিষ্কার। এটা বলা যায় যে মানব সভ্যতাকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু ওই যে নানা রকম ইজম বিকশিত হবার কারণে ব্যবসা বাণিজ্যগুলো চলেছে এবং
সেইখানটাতে নানা রকম দ্বন্দ্ব হয়েছে এবং একজনের ইজমকে আরেকজনের ইজমের উপরে চাপানোর জন্য বা একে রক্ষা করার জন্য যুদ্ধ হয়েছে। তখন মানুষের স্বাস্থ্যের দিকে তাকানো হচ্ছে, যুদ্ধ জয় অনেক গুরুত্ব পেয়েছে এবং মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাই যে এটাই একটা প্রধান মনোভঙ্গি। এর মাঝ দিয়ে আমরা করোনা কালে এসে পৌঁছালাম এবং মানুষ বুঝতে পারলো যে তারা আসলে ইজমের মধ্যে দিয়ে যাকে সাফল্য বলে মনে করছিল জীবনে, তা তেমন কিছু নয়। এমনকি এই যে চতুর্থ বিপ্লব, শিল্প বিপ্লব, এর মধ্যে দিয়ে মানুষ যে ইন্টারনেট পেল, গোটা পৃথিবীর মানুষ সংযুক্ত হয়ে পড়ল, কিন্তু তারপরেও দেখলো যে যুদ্ধের পেছনে যে বাজেট, সেই বাজেট স্বাস্থ্যের পেছনে নেই। এবং এটা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল করোনাকালের মড়কের মৃত্যুর আয়নায়। তো আমি যে জায়গা থেকে আবার আপনাকে একটুখানি অনুরোধ করবো আলোচনা শুরু করতে, যে এই করোনাকালে আসার আগের 250 বছর, যে সময় মানুষ সত্যিকার অর্থেই বিজ্ঞানের দিকে নিজেকে অগ্রসর করেছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ মাশরাফি হাসান। এখানে বলে নেওয়া প্রয়োজন যে বিজ্ঞানের প্রতি মানুষের যে আকর্ষণ কিংবা বৈজ্ঞানিক আবিষ্কারের দিকে ঝুঁকে পড়ার যে প্রবণতা, তার আগ পর্যন্ত কিন্তু আমরা যদি পৃথিবীকে কয়েকটি মহাদেশে বিভক্ত করি কিংবা কয়েকটি সাম্রাজ্য দিয়ে বিভক্ত করি, তাহলে দেখবো যে সমস্ত পৃথিবী যেই প্রগতি, সেই প্রগতি কিন্তু অনেকটাই সমান্তরাল চলেছে। কোনো একটি নির্দিষ্ট সাম্রাজ্য, যেমন পশ্চিমা সাম্রাজ্যের কথা যদি এখন বলি, পশ্চিমা সাম্রাজ্য পূর্বের চায়না কিংবা ইজিপ্টের থেকে এগিয়ে ছিল, কিংবা আফ্রিকা চায়না কিংবা ইজিপ্ট অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে ছিল, বা ইউরোপ থেকে, এমনটি কিন্তু ছিল না। প্রগতি অনেকটা সমান্তরালে এগিয়েছে। 250 বছর আগে প্রথম 1750 সালের দিকে মানুষ উপলব্ধি করা শুরু করে যে তারা অনেক কিছুই জানে না। আমি জানি না, এই যে বক্তব্য, এটি পশ্চিমা সমাজ অনেক নিবিড়ভাবে মানুষের মনে গেঁথে যায়। তখনও পাশ্চাত্য যদিও এই প্রশ্ন করতে থাকে যে তারা কতটুকু জানে অথবা তারা জানে না, এই উপলব্ধি তাদের মধ্যে বসে। প্রাচ্যে তখন এই বোধ ছিল। এর কারণ হয়তো অনেক দিকেই খোঁজা যেতে পারে, তবে একটি কারণ স্পষ্ট, সেটি হচ্ছে প্রাচ্যের যে ধর্ম বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাস প্রাচ্যের মানুষকে এই উপলব্ধি করতে অনেকটা, কারণ অনেকটাই আমরা আব্রাহামিক ধর্মের কথা বলি, আব্রাহামিক রিলিজিয়নস, অথবা আমাদের যে প্রাচীন চর্চা হিন্দু ধর্মের কথা বলি না কেন, আমরা অধিকাংশ মানুষ, প্রাচ্যের মানুষ, আমরা ধরে নিয়ে থাকি যে প্রশ্নই আমাদের মনে থাকুক না কেন, তার উত্তর নিশ্চিতভাবে এই পবিত্র গ্রন্থ রয়েছে, যে কোনো ধর্মের কথাই বলি না কেন, তাতে লেখা আছে। আপনারা হয়তো প্রশ্ন তুলতে পারেন যে ইসলামের অনেক আগে তো খ্রিস্ট ধর্ম এসছে, তাহলে কি করে খ্রিস্ট ধর্মের যারা অবলম্বন, তারা কেন এই প্রশ্ন করছে? এটি বলা শক্ত, কেন খ্রিস্টিয়ানিটি তাদের প্রশ্ন করতে অনুমতি দিচ্ছে। আমি যেটুকু মনে করি সেটি হলো যে খ্রিস্টিয়ানিটির যে সামাজিক বা ইতিহাসগত যে বিস্তার ছিল, তাতে খুব গুটি কতক মানুষ, আপনি প্যাপাসির কথা বলতে পারেন, আপনি চার্চের পাদ্রীদের কথা বলতে পারেন, খুব গুটি কতক মানুষ ক্ষমতার কেন্দ্রে ছিল যারা নিয়ন্ত্রণ করতেন, এবং অধিকাংশ মানুষ সেই কেন্দ্রের বাইরে ছিল, তারা পরিধিতে অবস্থান করতেন, এবং যারা পরিধিতে ছিলেন তাদের কিন্তু কেন্দ্রে যাওয়ার সুযোগ খুব একটা ছিল। এটি বংশগত হতে পারে, তাদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড তার কারণ হতে পারে, তবে এই যে সাধারণ মানুষ, তাদের ক্ষমতাবান হবার একটি উপায় ছিল, এবং সেটি হচ্ছে প্রশ্ন করা। তারা জানেন না কি তাদের প্রয়োজন, কি একটি সমাধান করা যেতে পারে। তো সেই সময়ই 1830-এর দশকে আপনারা নিশ্চয়ই জানেন, ডারউইন একটি অভিযানে বেরিয়েছিলেন
একটি ব্রিটিশ অভিযান, এবং তিনি গ্যালাপাগোস আইল্যান্ডে যান। তো এই গ্যালাপাগোসে যাওয়ার পরে ডারউইন কিন্তু প্রথম সংঘবদ্ধভাবে অর্গানাইজড ওয়েতে বৈজ্ঞানিক যে প্রশ্ন, বৈজ্ঞানিক যে ফ্রেমওয়ার্ক, সেই কাঠামোটি তৈরি করা, এবং সেটি 1830-40-এর সময়ের কথা। তো এই 1750 থেকে 1850 এই 100 বছরে মানব জাতি বৈজ্ঞানিক যে আবিষ্কার তার মধ্যে নিজেকে নিয়োজিত করেছে। তবে এটি মানতেই হবে যে বৈজ্ঞানিক আবিষ্কার 1750-এ শুরু হয়নি, এটা আমরা সবাই জানি। প্রথম দিককার বৈজ্ঞানিক আবিষ্কার অবশ্যই যে রসায়নগত আবিষ্কার হয়েছে, আলকেমিস্টরা যে করেছেন, সেটি গ্রেকো রোমান যে মিশর, গ্রেকো রোমান ইজিপ্ট, সেখানকার অ্যালকেমিস্টদের দ্বারা হয়েছে, এটা আমরা জানি। তারও অনেক বছর আগে, প্রায় 3000 বছর আগে এখন থেকে, চায়নায় প্রথম সম্রাট ছিলেন চিংশু হুয়ান, তার বাহন নির্মাণ করবার জন্য, তার প্রাসাদ নির্মাণের জন্য অনেক ধরনের ধাতু তৈরির প্রয়োজন হয়, অ্যালয় তৈরির প্রয়োজন হয়। তখনও কিন্তু বৈজ্ঞানিক প্রযুক্তি বা বৈজ্ঞানিক আবিষ্কার হয়েছে, কিন্তু যে অর্গানাইজড ফ্রেমওয়ার্ক, যে গুছিয়ে বৈজ্ঞানিক একটি প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের ভিত্তিতে উত্তর খোঁজার যে চেষ্টা, সেই কাঠামো 1750 থেকে 1850 এই শতকে। এবং এই একটি শতকে আমরা যদি যে অর্থনৈতিক ডিস্ট্রিবিউশনের কথা আমরা বলি, যে বিভাজন ছিল, আমি বলছিলাম যে সমান্তরালে এগিয়েছে পৃথিবী 1700 শতকের আগে। এই 100 বছরে পশ্চিম যে সাম্রাজ্য, তা কিন্তু বাকি পৃথিবী থেকে অনেক এগিয়ে যায়, এবং বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে তারা এগিয়ে যায়। তো এই ইতিহাস সঙ্গে আরেকটি কথা বলে নেওয়া প্রয়োজন বলে মনে করছি, সেটা হচ্ছে এই যে বিজ্ঞান যখন অর্গানাইজড ভাবে বা কাঠামোগত ভাবে সামনের দিকে এগোতে থাকে, তখন এই গত 100 বছরে আপনি 20 শতাব্দী কিংবা 19 শতাব্দীর শেষের দিককার কথাই বলুন না কেন, তখন বিজ্ঞান কেবলমাত্র মানুষের জীবনে নয়, মানুষের জীবনে নতুন উপকরণ নিয়ে আসবার মাধ্যমে নয়, এমনকি যে যুদ্ধ রীতি ছিল তারপর বিজ্ঞানের ব্যাপক ভূমিকা ছিল। এটি আপনারা অবশ্যই জানেন যে বিভিন্ন ধরনের অস্ত্র তা নির্মাণের যে কৌশল কিন্তু অনেকটাই বৈজ্ঞানিক কৌশল। তবে যে কথাটি বলার প্রয়োজন বোধ করছি তা হলো এই যে 1850 সালের দিকে বিশ্ব অনেক এগিয়ে যায় বিজ্ঞানগত প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, শিল্প বিপ্লবের মাধ্যমে, উপঢৌকন নিয়ে আসবার মাধ্যমে মানুষের জীবন সহজ হতে শুরু করে। যুদ্ধ রীতির যে গতি এবং গতি, যুদ্ধ রীতির পরিবর্তন ঘটায় বিজ্ঞান মূলত 19 শতাব্দীর শেষ দিকে, অর্থাৎ 20 শতাব্দীর শুরুর দিকে। এটি হয় একটি অত্যন্ত যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে। এটি বলা প্রয়োজন, হয়তো অনেকেই জানেন, তা হলো নাইট্রোজেন ফিক্সেশন করবার মাধ্যমে। আমরা বলি হবার বশ পদ্ধতি। হবার বশ হচ্ছে ফ্রিটজ হবার এবং কার্ল বশ, এই দুজন জার্মান বিজ্ঞানী, তারা নাইট্রোজেনকে যে নাইট্রোজেন মৌলটাকে ভেঙে অ্যামোনিয়া যৌগ তৈরি, এবং সেটি তারা করেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে। প্রশ্ন হতে পারে যে সেটির সাথে যুদ্ধের কি সম্পর্ক? যুদ্ধের সম্পর্ক এখানে, এই 19 শতাব্দীর শেষে আবিষ্কার হয় হবার বশ মেথড বা 20 শতাব্দীর শুরুতে। তার আগ পর্যন্ত এই কৃষিকার্যের যে প্রগতি আমরা দেখেছি তা মূলত নির্ভর করত জমির যে উর্বরতা, যে ফলন ক্ষমতা তার উপর। তো আমরা সবাই জানি বাংলাদেশে যেহেতু একটি কৃষিভিত্তিক দেশ, একটি জমির উপরে কয়েকবার যদি আমরা ফলন ঘটাই তাহলে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। তখন আমরা এখন সার ব্যবহার করি, কিন্তু সারের কিন্তু উৎপত্তি তখন হয়নি। এই হবার বশ মেথড সারের প্রথম উৎপত্তি করে, কারণ নাইট্রোজেন হল গাছের যে কোনো কৃষিকার্যের গাছ বেড়ে উঠবার জন্য একটি প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট। এই প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট নাইট্রোজেন, যে নাইট্রোজেন গ্যাস N2, তা থেকে গাছ নিতে পারে না, কারণ তারা
সেই যে বন্ড আছে নাইট্রোজেনের যে বন্ড, যে মৌলিক যে বন্ড আছে, সেই বন্ডটিকে ভাঙতে পারে না গাছ। সেই জন্য গাছের কাছে এটি ঠিক সহজলভ্য হয় না। তাই নাইট্রোজেনকে নিউট্রিয়েন্টে পরিণত করবার জন্য এর জন্য প্রসেস প্রয়োজন হয়। তো সেই প্রসেসটা কি করে আগে তো সার ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করল সেটি হচ্ছে তারা এক ধরনের পাথর তারা সংগ্রহ করা শুরু করলো। এই পাথরটি কি করে হয়? সেই পাথরটি তৈরি হতো পেরুতে বেশ কিছু দ্বীপ, প্যাসিফিক ওশানে, প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে এই পাথর তৈরি হতো। এই পাথরগুলো তৈরি হতো যে সামুদ্রিক যে পাখি আছে তাদের যে বিষটা আছে, সেই বিষটা এই দ্বীপগুলোতে যখন এসে পড়তো পাখিদের কাছ থেকে, তখন সেগুলো শুকনো আবহাওয়াতে জমে পাথর তৈরি হয়ে যেত। সেই পাথরগুলোকে বলা হতো গুয়ানো। এই গুয়ানোকে সংগ্রহ করতো পেরু এবং এই প্রশান্ত মহাসাগরের দ্বীপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, সেগুলোকে তারা সার হিসেবে ব্যবহার করত। এখন ভেবে দেখেন যে এই গুয়ানো যেগুলো হাজার হাজার মেট্রিক ওজন, সেগুলোকে বয়ে আনা কি দুষ্কর একটি কাজ। সেই দুষ্কর কাজটিকে অতিক্রম করবার জন্যেই কিন্তু ফার্টিলাইজারের প্রয়োজন হয়, সারের প্রয়োজন হচ্ছে। এবং হাবার-বশ মেথড সার তৈরির একটি মূল কৌশল বলে আমরা জানি। এবং সেই একই সময়ে তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, ওয়ার্ল্ড ওয়ার 1। তখন জার্মানি, অস্ট্রিয়া বহির্বিশ্ব থেকে সম্পূর্ণভাবে বিযুক্ত ছিল। তখন সার নিয়ে আসা পেরু থেকে অসম্ভব। জার্মানি এই প্রথম বিশ্বযুদ্ধর যে গড়িয়েছে, এই পুরো প্রথম বিশ্বযুদ্ধকে ধরে রাখবার পেছনে তাদের খাদ্যের যে চালানের প্রয়োজন ছিল, তার পেছনে যে কৃষি কাজের প্রয়োজন হতো জার্মানি, তার মূলে ছিল হাবার-বশ মেথড। তখন এই কৃত্রিম যে সার, সেই সারের মাধ্যমে নাইট্রোজেন ফিক্স করা হয়েছে, নাইট্রোজেন ফিক্সেশন প্রসেস, এবং তার মাধ্যমে সার দিয়ে নাইট্রোজেনকে নিউট্রিয়েন্ট হিসেবে ব্যবহার করে কৃষিকাজ করা হয়েছে। এবং তার মাধ্যমে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ জিয়ে রাখা হয়েছে। যদি এটা না হতো, প্রথম বিশ্বযুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেত খাদ্যের অভাবে। তো এভাবেই বিজ্ঞান যুদ্ধ এবং মানব জীবন তার কেন্দ্রে চলে আসে খুব তাড়াতাড়ি। আমরা অত্যন্ত উপভোগ করছি আপনার আলোচনা, তবে সময় ব্যবস্থাপনার দিকে আমরা একটু চোখ রেখে এবার শেষ প্রশ্নটা করা যায় এই অনুষ্ঠানে। আমরা আশা করছি যে আবারও আমরা বসতে পারবো আপনার কাছ থেকে শুনতে। তো শেষ একটা প্রশ্ন করতে চাইছিলাম যে এই যে আমরা করোনাকালে পৌঁছে গেলাম, তো এখন দেখা যাচ্ছে যে এই যে ইন্টারনেট ব্যাপারটা, এটা আমাদের জন্য তো একটা আশীর্বাদের মতোই ছিল, কিন্তু একটা রাষ্ট্রের যে মোটামুটিভাবে একটা প্যানোপটিক ওয়াচ টাওয়ার বা কারাগারের একটা টাওয়ার থেকে জনগণকে দেখার যে একটা মনোভঙ্গি, যেটা আগে হয়তো টেলিফোনে আড়ি পেতে করা হতো বা ইন্টারনেটে কে কি করছে, কে কোথায় যাচ্ছে, সেগুলো দেখে রাষ্ট্র নাগরিককে বলা যায় যে মনিটর করতো, এক ধরনের কর্তৃত্ববাদী চরিত্র যেখানে ছিল, এবং এর প্রতি মানুষের প্রত্যাখ্যানও ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু করোনা কাল, এখন মানুষকে বাঁচতে হবে, তাই ওই যে ট্র্যাক করার কথা বলা হচ্ছে, ট্রেসিং এর কথা বলা হচ্ছে, ফলে মানুষ এই স্বাস্থ্যের জন্য রাষ্ট্রের মনিটরিংটাকে মোটামুটিভাবে স্বীকার করে নিচ্ছে। এখন আপনার কি মনে হচ্ছে যে এটা কি আসলে একটা ঐক্যের পৃথিবীর দিকে নিয়ে যাবে সভ্যতাকে, নাকি একটা আবারও বিভাজনের দিকে নিয়ে যাবে? আমি জানি যে এই প্রশ্নের উত্তর তো আর জ্যোতিষীর মতো করে দেওয়া সম্ভব না, আপনার বিশ্লেষণটুকু শুনতে চাই এই প্রশ্ন। ধন্যবাদ মাসুদ হাসান, এটি অত্যন্ত ইন্ট্রিগিং একটি প্রশ্ন। তো আমি বিজ্ঞান বিষয়ক যে প্রগতি এবং যে উদ্ভাবন আমরা করেছি, সেই প্রসঙ্গের ইতি টেনে তারপর এই প্রশ্নের উত্তর দিচ্ছি। বিজ্ঞান আশীর্বাদ আমাদের জীবনে, এটি অনেকভাবে আমরা জানি। আপনি ইন্টারনেটের কথা মাত্রই বললেন। বিজ্ঞান তো আবার অনেক থেকে সমাজের ক্ষতিও করছে।
যেমন করুন না কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন আমরা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আবিষ্কার করি 1920-র দিকে মাদাম কুরি যখন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আবিষ্কার করেন, তারপর ম্যানহাটন প্রজেক্ট তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসে। আমরা অবশ্যই লিটল প্যাকম্যান এই দুটো আণবিক বোমা জাপানে যে করা হয় তার কথা খুব ভালো করেই জানি। এটি নিশ্চয়ই বিজ্ঞানের খুব আশীর্বাদ নয় মানব জাতির জন্য। তবে পরবর্তীতে যে ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়, যে গ্লোবাল অর্ডার তৈরি হয়, তাতে কিন্তু যে আণবিক প্রযুক্তি তা একটি কেন্দ্রীয় ভূমিকা ছিল, নিযুক্ত ছিল। তো তার পরবর্তী সময়ে বিজ্ঞানের প্রযুক্তি কিন্তু এগিয়েই গেছে এবং অনেকটাই আণবিক বোমাকে নিয়ন্ত্রণ করবার মাধ্যমে, নিউক্লিয়ার প্রলিফারেশনকে ঠেকাবার মাধ্যমে আমরা বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহার করছি। স্বাস্থ্যের উন্নয়ন ঘটেছে, অ্যান্টিবায়োটিক আমরা আবিষ্কার করেছি 20 শতাব্দীর শুরুর দিকে, 30 দশক 40 দশকের দিকে আমরা ক্যান্সারের চিকিৎসার দিকে গিয়েছি। আমরা অবশ্যই অনেক ধরনের ভ্যাকসিন তৈরি করেছি, টিকা আবিষ্কার করেছি। এর মাধ্যমে স্বাস্থ্যের বিজ্ঞান অনেক আমি বলবো যে ধনাত্মক একটি ভূমিকায় নিজেকে নিয়োজিত করেছে। এবং পরবর্তী সময় অবশ্যই ইন্টারনেট এসছে, প্রযুক্তিবিদ্যার মাধ্যমে পৃথিবীকে এক করেছে। এবং ইন্টারনেট আমরা জানি যে আজকের এই সময়ে যখন আমরা সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তখন কিন্তু ইন্টারনেটই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে অনেকভাবে। এই যেমন ধরুন আজকে আমি আপনার সাথে কথা বলছি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমি আমার মাকে দেখতে পাচ্ছি একটি ফোনে স্টাইল করার মাধ্যমে। এটি কিন্তু বিজ্ঞানের অবদান এবং বিজ্ঞানের কাছে আমরা ঋণী। তবে ফিরে আসি কোভিড প্রসঙ্গে, আপনি যে বলছেন যে বিজ্ঞান আজকে আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু একই সাথে বিজ্ঞানের প্রযুক্তিকে ব্যবহার করে সরকার কিংবা নেতৃস্থানীয় অনেক দেশে, কেবল বাংলাদেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, চীনের কথা বলতে পারি, রাশিয়ার কথা বলতে পারি, তারা কি তাদের সাধারণ মানুষকে মনিটর করবে কিনা, তারা কি ওয়াচ ডগে পরিণত হবে কিনা, তারা কি কর্তৃত্ব নিয়ে নেবে কিনা? তো এটি একটি অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন। আমার মনে হয় যে দেখুন, কোভিডের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে মনিটর করা হবে, সার্ভেইল করা হবে, এটি কিন্তু মানুষ সহজভাবে নেয়নি। এই প্রশ্নটি আসলেই মানুষ প্রথমেই একটি বাধা দিত সরকারকে, যে বলতো যে না, আমি কোথায় যাচ্ছি, আমি কোন দেশে ভ্রমণ করব বা কোন রেস্তোরাঁয় খেয়ে চা খাবো, কি সরকারের জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন কোভিড বা করোনা কাল, এই কোভিড-19 আবির্ভাবের পর এখন কিন্তু আমরা অনেকেই মেনে নিতে শুরু করেছি যে আমার শরীরের তাপমাত্রা সরকার কিংবা একটি এয়ারলাইন কোম্পানির জানার প্রয়োজন আছে। কারণ শুধুমাত্র আমার নয়, অন্যান্য মানুষের যাতে করোনা রোগ না হয় তার জন্য। তাহলে কি ভবিষ্যৎ পৃথিবী এমন হবে যে আমি একটি রেস্তোরাঁয় বসে আমার বন্ধুর সাথে চা পান করবো, তার আগে আমার শরীরের তাপমাত্রা মাপা হবে? আমার শরীরের তাপমাত্রা যদি কোনো কারণে বেড়ে থাকে তাহলে আমাকে ঢুকতে দেওয়া হবে না? তাহলে কি ভবিষ্যতে এমন দাঁড়াবে যে আমার শরীরে একটি বায়োমেট্রিক চিপ বসিয়ে দেওয়া হবে এবং প্রতি মুহূর্তে আমার শরীরের তাপমাত্রা এবং অন্যান্য ভাইটাল সাইন্স মনিটর করা হবে? এটির ধনাত্মক স্বাস্থ্য, ইলেকট্রনিক হেলথ, তার মাধ্যমে ডাক্তাররা আমার স্বাস্থ্যের সম্পর্কে অনেক আগেই হতে জানতে পারবে, অনেক ওয়ার্নিং সাইন আমাকে দিতে পারে। ঠিক আছে, তো আমি কি মানতে রাজি আছি যে বায়োমেট্রিক যে মনিটরিং, তার মাধ্যমে সরকার জানবে যে কোন একটি নেতা যদি ভাষণ দেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং তার ভাষণ আমার পছন্দ না হয়, আমার ভাইটাল সাইন্স যদি পরিবর্তিত হয় এবং তা যদি ডেটা মাইনিং এর মাধ্যমে তারা ডিকোড করতে পারে, আমরা কি এটা মেনে নেব? আমরা কি আরো বেশি নিয়ন্ত্রণে নিজেকে নিয়ে যাব, অনেক অরওয়েল 1984 বইটির মতো? আমি জানি না উত্তর কি, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভবিষ্যতের যে সমস্যা সেটি তিনটি প্রধান। একটি এখনো নিউক্লিয়ার প্রলিফারেশন বা আণবিক বোমাগত যে রিস্ক, যে ঝুঁকি পৃথিবীর সেটি। দ্বিতীয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এটি আমরা জানি পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে, বৈজ্ঞানিক প্রযুক্তির অনেকটা এখানে দায়ীও আছে। এবং তৃতীয় হচ্ছে এই সার্ভেইলেন্স বা মানুষকে যে মনিটর করা, সেই কর্তৃত্ব সরকারের এবং রুলিং ক্লাসে।
আমি মনে করি এই তিনটি সমস্যার পেছনে যেমন বিজ্ঞান দায়ী, এই তিনটি সমস্যা বিজ্ঞানই সমাধান করতে পারে, এবং এই তিনটি সমস্যা এককভাবে সমাধান করা সম্ভব নয় কোনো বিজ্ঞানীর পক্ষে। আমাদের মানুষকে একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আমি মনে করি এই করোনা কালে, এই কোভিডের সময় আমরা সবাই উপলব্ধি করেছি যে কোনো মানুষ কিন্তু বিচ্ছিন্ন নয় পৃথিবীর অন্যান্য মানুষ থেকে। আজকে বাংলাদেশে করোনার যে আক্রমণ হয়েছে সেটি হয়েছে কারণ চায়নাতে উৎপত্তি হয়েছিল বলে, এটি হয়েছে কারণ চায়না থেকে ইটালি, ইটালি থেকে স্পেন, স্পেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার জীবাণু পৌঁছেছে বলে। আজকে যদি কোনো টিকার আবিষ্কার হয় তবে তা হবে এই জন্যে যে ইউকেতে লন্ডনে বসে কোনো বিজ্ঞানী যেহেতু তার বন্ধু বা তার কোনো পরিবারবর্গ করোনায় আক্রান্ত হয়েছে সেই জন্য তিনি টিকা আবিষ্কার করবেন, সেই জন্যই কিন্তু একটি টিকা বাংলাদেশে গিয়ে পৌঁছবে। এই যে মানুষে মানুষে যে সাম্য বা কানেক্টেডনেস, এটি কিন্তু সেটা কোনো উপায় নেই। করোনা সেটি আমাদেরকে আরো বেশি করে উপলব্ধি করিয়েছে। আমি মনে করি এই যে কানেক্টনেস, এই যে সাম্য তৈরি করেছে আমাদের মানুষে মানুষে, এটি আমাদেরকে সামনে নিয়ে যাবে এবং বিজ্ঞান কেন্দ্রের থেকে আমাদের সবার মাধ্যমে এই ব্যাপক যে সমস্যা, মানবতার যে সমস্যা, সেগুলো সমাধানে আমাদের সাহায্য করবে। সুতরাং সবাই যেন একীভূত, আমরা যেন বিভাজনের দিকে সমাজকে, আমাদের সমাজকে এবং বৈশ্বিক সমাজকে না এগিয়ে দিই, এটি আমার কামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনছিলাম ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন অস্টিনের পরিবেশ প্রকৌশলের অধ্যাপক এবং পানি বিশুদ্ধকরণ প্রযুক্তির গবেষক আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক খ্যাতিমান বিতর্কিক নাভেদ সালের কথা। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে।